বিশ্বে ডেঙ্গু আক্রান্তের সপ্তম হলেও মৃত্যু হারে শীর্ষে বাংলাদেশ। জ্বর হলে পরীক্ষার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। বিয়ের মৌসুমের শুরুতেই স্বর্ণের আকাশ ছোঁয়া দামে দুশ্চিন্তা। রূপা ও ইমিটেশনের গহনার দিকে ঝুঁকছেন অনেকে। ভুল ঠিকানা দিয়ে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি। সুস্থ হয়েও বাড়ি ফিরতে পারে না অনেকে। পরিবারের অবহেলায় দুর্বিষহ একাকিত্ব। ইসরায়েলে আটক শহীদুল আলমকে আজই নেওয়া হতে পারে আঙ্কারায়। তুরস্কের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা চলছে। এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন। পরিস্থিতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। বিশ্বে আক্রান্তের হারে সপ্তম অবস্থানে থেকেও মৃত্যুর হার সর্বোচ্চ বাংলাদেশে। ডেঙ্গু নিয়ে অবহেলার কারণে মৃত্যুর হার বেশি বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু এড়াতে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ অধিদপ্তরের মহাপরিচালকের। তবে বিশেষজ্ঞরা বলছেন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শহর কেন্দ্রিক হওয়ার কারণে প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অক্টোবর মাস শুরু না হতেই ডেঙ্গুতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত 5 অক্টোবর ডেঙ্গুতে একদিনে 9 জনের মৃত্যু হয়। এটি চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। আর প্রতিদিনই গড়ে 2 থেকে 3 জনের প্রাণহানি ঘটছেই। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় উঠে এসেছে 9 জনের 7 জনই হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ইনডোরে প্রায় 2500 ডেঙ্গু রোগীর সেবা দিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। অথচ এখানে মারা গেছেন মাত্র 6 জন। এদের বেশিরভাগকেই খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে বলে দাবি হাসপাতালটির পরিচালকের। অ্যাডমিটেড পেশেন্টের মধ্যে যারা সিরিয়াস তাদের মধ্যেও কিন্তু ডেথ রেট আমাদের 0.3 নিচে। এটা সত্যি যে আমাদের এখানে যারা মারা গিয়েছে আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসেই আমাদের এখানে আসার 1-2 ঘন্টার মধ্যেই মারা যায়। যেগুলো খুব একেবারে ক্রিটিক্যাল মরণাপন্ন অবস্থায় চলে এসেছে শুধুমাত্র সেগুলোই মারা যাচ্ছে। 10 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত 52,000-এর বিপরীতে প্রাণ ঝরেছে 220 জনের। সবচেয়ে হতাশার খবর হলো আক্রান্তের দিক থেকে সপ্তম হলেও বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুহার সর্বোচ্চ বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বের 175টি দেশের মধ্যে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার 0.52%। ব্রাজিল আক্রান্ত ও মৃত্যু সংখ্যার শীর্ষে থাকলেও মৃত্যুহার 0.12%। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার মৃত্যুহার 0.41%। এরপরেই আক্রান্তের দিক থেকে সপ্তম অবস্থানে থাকার পরও মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশ। মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে জনগণের অবহেলাকে সামনে আনছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগের দায় বর্তাবে রোগী যদি হাসপাতালে আসে, রোগী যেমন ডাক্তারের কাছে আসে। রোগী যদি দেরি করে আসে এটাকে আমরা উদাসীনতা বলবো না, এটাকে অবহেলা বলা যেতে পারে। এমনও হতে পারে যে আমরা সেই পর্যায়ে লোকজনকে সচেতন করতে পারছি না। সাধারণ মানুষও জানে ডেঙ্গু কি, কিন্তু শুধু জানলে তো হবে না, রুগীকে তো সেই ব্যবস্থাপনা নেওয়ার জন্য শনাক্তকরণের জন্য তো হাসপাতাল পর্যন্ত আসতে হবে। যদিও চলতি বছর অন্যান্য বছরের মতো নিয়মিত জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন বিগত দিনের মতোই ডেঙ্গুর পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। শহর অঞ্চলেই চিকিৎসা সেবার বিকেন্দ্রীকরণ না হওয়ায় মৃত্যুহার কমছে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। চিকিৎসা ব্যবস্থাটা বিকেন্দ্রীকরণ করতে হবে, বিশেষ করে শহর এলাকায়। শহর এলাকায় সবাই ছুটে আসে, তো শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, মাধ্যমিক স্বাস্থ্য ব্যবস্থা এবং বড় হাসপাতাল, এই 3 ভাগে ভাগ করে যদি আমরা এই সাজাই এবং জনগণকে এর প্রতি আস্থাশীল করতে পারি, তাহলে রোগী অনুপাতে মৃত্যুর হার 1/3 নেমে আসবে 3 মাসে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন এখন জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর শারীরিক অবস্থার অবনতি হবার অনেক পর তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে যেয়ে
এত প্রাণহানি ঘটছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দামে হতাশ ক্রেতা বিক্রেতারা। কমেছে কেনাবেচা। সামনে বিয়ের মৌসুম, কিন্তু গলার হার কিংবা হাতের চুড়ির স্বপ্ন এখন অনেকেরই হাত ছোঁয়ার বাইরে। বাজুস বলছে আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট নীতির কারণেই বা চাপের প্রভাব বাজার চড়া। কিন্তু শুল্ক না কমলে চোরাচালান বাড়ার শঙ্কার কথাও জানান তিনি। স্বর্ণের বাজারে পারদের স্কেল যেন সব ফারেনহাইট ছাড়িয়ে গেছে। প্রতিটি সকালেই ভাঙছে রেকর্ড। একসময় যে গহনা ছিল নাগালের মধ্যে, এখন তা হয়ে উঠেছে কেবল স্বপ্নের অলংকার। ভালোবাসা, বিয়ে, উপহার সব হিসেবেই স্বর্ণের ঝলক এখন দূর আকাশের তারা। 24 ঘন্টা না পেরোতেই টানা 3 দিন বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন ঘোষণায় 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন 2,09,101 টাকা। 21 ক্যারেটের ভরি 1,99,594। 18 ক্যারেটের 1,71,088 আর সনাতনী এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,42,301 টাকায়। দাম বাড়লেও বিক্রেতাদের মুখে হাসি নেই, যদিও দোকানে দোকানে এখনও ভিড়। ক্রেতারা তাকিয়ে থাকেন কাচের ভেতর, কিন্তু কেনাকাটা যেন চোখ দিয়েই শেষ। 80% নেই, 20-তে এসে ঠেকছে। আগামী যে শীতের মৌসুম, বিয়ে, আমরা এই মৌসুমের উপর আসলে মৌসুমের দিকে আমরা চেয়ে থাকি। কাস্টমারের চাপ আছে, কিন্তু কাস্টমার যেখানে বিয়ের জন্য 5 ভরি বাজেট করছে, তারা 5 ভরি নিচ্ছে না, তারা নিচ্ছে 2 ভরি। সামনেই পুরোদমে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। আকাশচুম্বী গয়নার চাহিদা কিভাবে মেটাবে ক্রেতারা, সেই চিন্তায় তাদের কপালে ভাঁজ। এই মুহূর্তে গোল্ড কেনাটা আসলে সাধ্যের বাহিরেই চলে গেছে, কারণ আমরা অনেকজন একসাথে মিলে একটা ফান্ড তৈরি করে তারপরে বিয়ের জন্য চিন্তা করছি। যেখানে আগে ধরেন 10 ভরি 20 ভরি হয়তো ছেলে মেয়েদেরকে দিতে পারতাম, কিন্তু এখন অতটা সম্ভব না, হয়তো কিছুটা কমিয়ে আনতে হবে। তবুও কেউ কেউ কিনছেন হিসেব করে, কেউ বিয়ের প্রয়োজন মেটাতে, কেউ ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন সামান্য পরিমাণে। কিস্তিতে কিনতে চাইলেও সুবিধা নেই, কারণ প্রতিদিনের দামের ওঠানামায় ঝুঁকি নিতে চায় না বিক্রেতারা। আমরা অবশ্যই কিস্তিতে দেব, যখন গোল্ডের মার্কেট যেখানে যে ঠেকুক, সেটা 3 লাখ হোক, 5 লাখ হোক, 1 লাখ হোক, ওইটাকে এক জায়গায় থাকতে হবে। কাস্টমাররা চিন্তা করে গোল্ডের দাম বাড়তে আছে, কমে না, অতএব আমি গোল্ডটা কিনে রাখি, ব্যাংকে টাকা রেখে, বাসায় টাকা রেখে লাভ নেই। দাম বেড়ে গেছে যেহেতু, তখন আমাদের যে বাজেট ছিল যে 15 ভরি 20 ভরি কিনবো, সেখান থেকে এখন হাফেরও নিচে নেমে যেতে হচ্ছে। আমাদের নির্মাণের মানুষ, ঠিক আছে, 3 ভরির মতো কিনেছি, আমার তো কাঙ্ক্ষিত আসলে 6 ভরি, এখন ডবল হয়ে গেছে, তো অর্ধেক কিনেছি। তবে যাদের পকেট বলছে না, তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে রূপা, সিলভার বা কস্টিউম জুয়েলারির দিকে। রূপার দামও বেড়েছে, ভরিতে 327 টাকা বেড়ে 22 ক্যারেটের রূপার দাম এখন 4,981 টাকা। দেশের ইতিহাসে এটিও সর্বোচ্চ। স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি রূপার দাম বাড়ছে, আর স্বর্ণের দাম বাড়ার কারণেই আপনার রূপার সেলটা এখন একটু বেশি হচ্ছে। গোল্ডের বিপরীত চলে গেছে। একটা আমাদের দেশে কিন্তু একটা গোল্ড প্লেটের একটা প্রচলন আছে, সেই গোল্ড প্লেটের দিকে তারা ঝুঁকে পড়ছে। কিন্তু প্রশ্ন একটাই, দাম এত বাড়ছে কেন? এর জবাবে বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব, যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি আর সরকারের ভ্যাট শুল্কের চাপ সব মিলিয়ে চড়া এখন স্বর্ণবাজার। বারবার শুল্ক কমানোর প্রস্তাব দিলেও তাতে কান দেয়নি এনবিআর। বহুবার প্রস্তাব দিয়েছি যে আমাদের এখানে বিশ্বের অন্যান্য দেশের সাথে সঙ্গতি মিলিয়ে যাতে ভ্যাটটা নির্ধারণ করা হয়। আমরা সেগুলির জন্য অনেকবার প্রপোজাল দিয়েছি, কিন্তু এনবিআর সেই প্রপোজালগুলি কোনো গুরুত্বই দেয় না। বাজুসের দাবি, এই কঠোর নীতির কারণে বাড়ছে স্বর্ণ চোরাচালান। এছাড়া বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের দোলাচল আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার হ্রাসের প্রত্যাশা সব মিলিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকেই। আর সেই ঢেউ এসে লাগছে বাংলাদেশের বাজারেও। ডোমেস্টিক মার্কেটে, ওদের ইউএসের মার্কেট, সেইগুলিতে শেয়ার মার্কেট হতে আরম্ভ করে তারপরে হলো ইন্টারেস্ট, ব্যাংকিং ইন্টারেস্ট, এটাকে ডিভ্যালুয়েশন করা বা কমিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ের জন্য সারা পৃথিবী একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। এখন আমাদের এখানে যদি সুস্থ পলিসি থাকতো, তাহলে স্মাগলিংটা কম হতো। ফরেন কারেন্সি দিয়ে আনে, তারা ওই কারেন্সিটা নিয়ে আসতো, ফরেন কারেন্সি, আমাদের রিজার্ভও বাড়তো।
একসময় বিয়ের গয়না মানে ছিল স্বর্ণ, কিন্তু বর্তমান বাস্তবতায় এই স্বপ্ন ছুঁতে গেলেই হাত পোড়ার ভয়। প্রশ্ন শুধু দামেরই নয়, এখনকার বাজারে কে কতটা পারছে স্বর্ণের ঝলক সামলাতে, সেটি এখন মূল লড়াই। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। রাজধানীর সূত্রাপুরের ডালপট্টি এলাকায় অভিযান চালিয়ে আশরাফ বুক বাইন্ডিং নামের একটি কারখানা থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা, ইংরেজি ও সহপাঠ বইয়ের বিপুল পরিমাণ নকল কপি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কারখানার স্বত্বাধিকারী নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের সূত্রপুর থানার উপপরিদর্শক আমির হেলালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির একটি পরিদর্শক দলও উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, সূত্রপুর থানার এসআই আমির হেলালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফ বুক বাইন্ডিং থেকে নকল বই উদ্ধার করা হয়েছে। বাইন্ডিং কারখানার মালিক নাজমুলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন বিম প্রেসে অভিযান চালানো হয়। সেখান থেকেও কিছু নকল বইয়ের ছাপা ফরমা উদ্ধার করা হয়। রাজধানীর বাজারে ৮০ টাকার নিচে মিলছে না সবজি। সৈয়দপুরেও সবজি বাজারে উত্তাপ, এখনও সহনীয় পর্যায়ে মিলছে না কোনো কাঁচামরিচের দাম। এদিকে মাছের সরবরাহ কম থাকায় ময়মনসিংহে সব ধরনের চাষের মাছের দাম বেশি। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ, সৈয়দপুর থেকে কাঁচা বাজার থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি, এছাড়া ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। আমরা শুরুতেই কারওয়ান বাজারে রাজু আহমেদের কাছে যেতে চাই। রাজু, বাজারে শীতকালীন সবজি আসছে কিনা, এখনও দাম কমছে না কেন, জানাবেন। সানি, সপ্তাহের ব্যবধানে বাজারের কিছুটা দাম কমলেও কিন্তু স্বস্তি নেই। ক্রেতারা যেমনটি বলছেন যে দাম কমেছে, তবে স্বস্তির যে বিষয় সেটি কিন্তু নেই। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছে রাজধানী সব থেকে কাঁচা বাজারের যে সমারোহ, এই কারওয়ান বাজারে কিন্তু হয়ে থাকে। তবে এখানে কিন্তু ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না, শুধুমাত্র আলু এবং ঢেঁড়স, এই দুটি সবজি ছাড়া কিন্তু অন্য কোনো সবজি একেবারেই হাতের নাগালে নেই অভিযোগ করছেন ক্রেতারা। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শীতকালীন সবজির আগাম যে চাষটি হয়েছে, সেই আগাম চাষের কিছুটা পণ্য মূলত বাজারে ঢুকলেও দাম চড়া। তারা যেমনটি বলছেন যে ট্রান্সপোর্ট কস্ট থেকে শুরু করে অন্যান্য যে ব্যয়গুলো রয়েছে, সেই ব্যয়গুলো বেড়ে যাওয়ার ফলে কিন্তু আজকের এই সবজির বাজারের যে ঊর্ধ্বগতি সেটি হয়েছে। আপনাদের যদি জানাতে চাই, গত সপ্তাহে 400 থেকে 300 টাকার মধ্যে কাঁচামরিচ বিক্রি হলেও আজ কিন্তু সেটি 160 টাকা থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। একই সঙ্গে পটল 60 থেকে 80 টাকায় মিললেও গাজর কিন্তু 130 টাকার নিচে মিলছে না। একই সঙ্গে শসার দামও কিন্তু 80 টাকার নিচে নেই, এবং টমেটো, সিম এগুলো কিন্তু 120 এবং 160-এর নিচে মিলছে না। সব কিছু মিলে যদি জানাতে চাই যে আমরা এখানে যতজন ক্রেতার সঙ্গে কথা বলেছে, প্রত্যেকে কিন্তু অভিযোগ করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাওয়ার ফলে তখন যে আসলে স্বস্তিটি ছিল, সেই স্বস্তির জায়গা কিন্তু এখন আর নেই। এখন মূলত নানা ধরনের জটিলতার কারণে, নানা ধরনের সমস্যার কারণে, সিন্ডিকেট, চাঁদাবাজি, অন্যান্য কারণে দামটি বেড়েছে বলে কিন্তু ক্রেতার অভিযোগ করছে। একই সঙ্গে বিক্রেতাদের কেউ ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে ব্যয়, অর্থাৎ তাদের আমদানি ব্যয়ের থেকে অন্যান্য যে ব্যয়গুলো রয়েছে, বিশেষ করে সড়কের ব্যয়, ট্রান্সপোর্ট ব্যয়, একই সঙ্গে বিভিন্ন জায়গায় টোলের যে ফি, সেই ফিগুলোর জন্য দামটি বেড়েছে। ফলে সবজির বাজারে হাহাকার, এমন কথাও কিন্তু মানুষজন বলছে। কেউ কেউ বলছেন যে এই অবস্থায় মূলত তাদের বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার সেটু খরচ হচ্ছে বলে কিন্তু কেউ অভিযোগ করছেন। ফলে রাজধানী কারওয়ান বাজার থেকে সবজির দামের সবশেষ জানাচ্ছিলাম। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এবার সবজির দরদাম যাচ্ছে সৈয়দপুরে যেতেছে, যেখানে আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, বর্তমানে সবজির দরদাম কেমন দেখছেন, জানাবেন।
সানি, এখানে যে সবজিগুলো সাধারণত উৎপাদিত হয় সৈয়দপুর এবং আশেপাশের এলাকাগুলোতে, গত কয়েকদিনের বৃষ্টিতে বেশিরভাগ সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে এবং আজকেও বেশিরভাগ সবজির দাম আমি দেখছি যে 50 টাকার বেশি। যদিও শুক্রবার সবজির সরবরাহ প্রচুর পরিমাণে আছে, যেহেতু চাহিদা বেশি তাই সবজির দামটাও একটু বেশি। শুরুতেই যদি বেগুনের কথা বলি, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটি সাদা গোল বেগুন সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, এবং লম্বা বেগুন সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এছাড়া পটলের দাম 2 দিনের মাথায় 20 টাকা বেড়ে গেছে। 2 দিন আগেও 40 টাকা কেজি ছিল, আজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। সেঞ্চুরি পার করেছে সিম, সেটি শুরু থেকেই বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকার মধ্যে। এছাড়া যে পেঁয়াজের দাম বেড়েছে, পেঁয়াজ 2 দিন আগেও ছিল 65 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। এছাড়া লাউ, যেটি 30 টাকার লাউ আজকে বিক্রি হচ্ছে সেটি 40 থেকে 50 টাকা কেজি দরে। কিছু আগাম শীতকালীন সবজি উঠেছে, সেগুলো হচ্ছে যে মূলা, এরপরে বাঁধাকপি, ফুলকপি, এগুলো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে 75 থেকে 90 টাকার মধ্যে। এছাড়া যে কচু, মুখী কচু সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। শুধুমাত্র আমরা দেখলাম যে লাউয়েরই দাম একটু কম আছে আজকের বাজারে। তো বিক্রেতারা বলছেন যে যেহেতু সবজি নষ্ট হয়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে আসলে সবজি আসছে, যার কারণে পাইকারি যে বাজার আছে সেই বাজারেই তাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে এই খুচরা বাজারের দামটা বেড়ে গেছে। তবে শীতকালীন যে আগাম সবজি সেটি ওঠা শুরু করেছে, আরও কিছুদিন গেলে দামটা কমবে এরকমটি তারা আশা করছেন। আর যেহেতু শুক্রবার সবারই বাজার করার একটা চাহিদা থাকে, সে কারণেও দামটা বেশি। সপ্তাহের অন্যান্য দিন দাম একটু কম থাকে বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। তো সানি, এই ছিল আমার কাছে সৈয়দপুরের কাঁচা বাজার থেকে সবশেষ অবস্থা। সৈয়দপুর থেকে কাঁচা বাজারে দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপি। এবার মাছের দাম জানতে ময়মনসিংহে যেতে চাই, যেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মাছের দাম কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন জানাবেন। সানি, আপনি জানেন যে 4 অক্টোবর থেকে 22 অক্টোবর মূলত ইলিশের প্রজনন মৌসুম থাকার কারণে সকল ধরনের ইলিশ ধরা বন্ধ থেকে শুরু করে বাজার যে ইলিশের দাম বলতে গেলে সরবরাহ একদমই নেই। ময়মনসিংহের মৎস্য বাজারে কোনো ধরনের ইলিশ কিন্তু আসলে বিক্রি হচ্ছে না, যার কারণে সবাই কিন্তু আসলে দেশি যে মাছগুলো রয়েছে, চাষের যে মাছগুলো রয়েছে সেই মাছের দিকে কিন্তু ঝুঁকছেন। ময়মনসিংহ মৎস্য বাজারে আজকে শুক্রবার ছুটির দিন প্রচুর ক্রেতার সমাগম, এবং যে পরিমাণ ক্রেতা রয়েছে সেই তুলনায় কিন্তু মাছের সরবরাহ কম, যার কারণে প্রত্যেকটি মাছে, বিশেষ করে চাষের মাছে গত সপ্তাহের ব্যবধানে 20 থেকে 25 টাকা, কোনো 30 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এবং যে রুই মাছগুলো দেখতে পাচ্ছি 480 থেকে 500 টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা, বেশিরভাগ ক্ষেত্রে রুই, কাতলা এবং কাতলা মাছ যেগুলো রয়েছে 1 কেজির উপরে, সেগুলো 500 টাকা করে বিক্রি হচ্ছে। সুতরাং যে সিলভার কাপগুলো রয়েছে সেগুলো আবার কিছুটা কম রয়েছে, 280 থেকে 260 এরকম দামে বিক্রি হচ্ছে। ছোট সাইজের যে রুই মাছগুলো সেগুলো আবার 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। গলদা চিংড়ির দাম কিন্তু বেড়েছে, সপ্তাহের ব্যবধান 30-40 টাকা, 800 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবং আর যেহেতু আগেই বলছিলাম মেছুয়া বাজারের এই মাছের বাজারটি সবচেয়ে বড় বাজার ময়মনসিংহের জেলার মধ্যে, এবং যে কারণে শুক্রবার ছুটির দিন প্রচুর ক্রেতার সমাগম থাকে। এবং সেই সাথে আমরা আরও কিছু মাছ আসলে দেখানোর চেষ্টা করব, যেগুলো আগেও বলছিলাম যে রুই মাছের আজকে সরবরাহটা সবচেয়ে বেশি দিচ্ছে, এবং দামটাও খুব চড়া, 450-500 টাকার নিচে কোনোভাবেই আসলে এই রুই মাছ কেনা যাচ্ছে না। এবং পাশাপাশি যে ছোট ছোট আরও যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, গলদা, বাগদা চিংড়ি, যেগুলো দুটোই কিন্তু আসলে একই দাম, গলদা এবং বাগদা চিংড়ি 800 টাকা করে কেজি কিন্তু বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি আরও যে মাছগুলো রয়েছে, যেগুলো একটু বড় সাইজের যে চিংড়িগুলো, সেগুলোর দামও কিন্তু প্রায় সমানই। এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে মাছ কিনতে এসে আসলে তাদের হিসেবের ফর্দের সাথে মিলছে না, মূলত যে বাজেট নিয়ে তারা আসছেন সে বাজেট আসলে কুলিয়ে উঠতে পারছেন না। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যেহেতু পরিবহন খরচ বেড়েছে এবং মাছের খাদ্যের দাম বেড়েছে, সুতরাং যেখানে মূলত যে মাছগুলো যে যাদের কাছ থেকে কেনা হচ্ছে তারাও আসলে দামটা বেশি চাচ্ছেন। তারা বলছেন যেহেতু খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, সুতরাং সব ধরনের মাছ কিন্তু বেশি দিয়ে কিনতে হচ্ছে ব্যবসায়ীদেরকে। এবং যার কারণে ময়মনসিংহে আজকে সব ধরনের, বিশেষ করে চাষের মাছগুলি, সামুদ্রিক মাছগুলি সরবরাহ কম থাকার কারণে চাহিদার তুলনায়
আর সব ধরনের মাছে কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো সামুদ্রিক মাছে 40-50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মৎস্য বাজার থেকে মাছের দরদামের সবশেষ খবর আমার কাছে। সানি, রাজধানী সৈয়দপুর ও ময়মনসিংহ থেকে সবজি ও মাছের দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারা দেশে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে কুষ্টিয়ার প্রচারণার অভাব আর মৎস্য অধিদপ্তরের গড়িমসিতে অনেক জেলে এখনও জানেনই না নিষেধাজ্ঞার কথা। ফলে পদ্মা আর গড়াই নদীতে নামলে জেলেদের জালে ধরা পড়ছে মা ইলিশ। এতে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে বিস্তারিত। আশ্বিনী অমাবস্যা আর পূর্ণিমার মাঝামাঝি সময়ে ডিম ছাড়তে সাগর থেকে নদীতে আসে মা ইলিশ। উৎপাদন নির্বিঘ্ন করতে প্রজননের এই মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। এরই প্রেক্ষাপটে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে কুষ্টিয়ায় মৎস্য অধিদপ্তরের প্রচারণা ও তদারকির অভাবে অনেক জেলে এখনও জানেনই না নিষেধাজ্ঞার খবর। এই সময় জেলেদের জনপ্রতি 25 কেজি চাল দেয়া হলেও তা পর্যাপ্ত না হয় জীবিকার তাগিদে বাধ্য হয়ে জাল নিয়ে নদীতে নামছেন তারা। জেলেদের দাবি সরকারি সহায়তা না বাড়ালে এমন উদ্যোগ টেকসই হবে না। সব জেলেদের ঘরে তুলে দিবি, এখন তো মাইকিং করে তুলে দিবি, তুলে দিয়ে তারপরে বন্ধ করবি, এগুলো আগে করে নাই। জেলের যে ন্যায্য অধিকার সেটা দিতে হবে। এরপরে আইসি যদি কোনো জেলে নদীতে নামে মাছ ধরতে হোক, দেখার উদ্দেশ্য আইসি যদি কোনো জেলে যদি পায় প্রশাসন, অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা তো না খাওয়ার অবস্থায়, গরিব মানুষের এক পিঠ সুগি এক পিঠ ভেজে, তারপর ওদের আমাদের না খায় থাকলেও এখন মানিলা লাগতেছে, সরকারের নিষিদ্ধ, আমাদের মানি চলা লাগবে। 25 কেজি আমাদের চাউল দেয়, তার ভেতরে মনে করেন 3 কেজি চাউল চুরি হয়ে যায়, 22 কেজি চাউল পাওয়া যায়। 22 কেজি চাউলে দেখা যাচ্ছে আমাদের কি সংসার চলে? আমরা লেখাপড়া জানি নাই, আমরা প্রচার জানি না। আপনি যদি না বলেন তাহলে আমরা জানি না। আর যদি লিখিত আপনি এক জায়গায় প্রচার করে দেন 10 বের করেন, আমরা চোখেও দেখি না, আমরা বলতেও পারি। সংশ্লিষ্টরা বলছেন কেবল নির্দেশনা নয়, মৎস্যজীবী ও জেলেদের সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে তদারকি ও সচেতনতা। জেলা মৎস্য কর্মকর্তার দাবি মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। জেলে ও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তার। আইনের কঠোরতা যেমন দরকার আছে, তেমনি জেলেদের কথা আমাদের ভাবতে হবে। জেলেদের কথা না ভেবে যদি শুধুই আইন করা যায়, সে আইন কিন্তু ওরা পালন করতে খুব বেশি উৎসাহ বোধ করবে না। প্রচারণা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি সমস্ত জেলে বা মৎস্যজীবী কুষ্টিয়া জেলার সবাই সচেতন হয়েছে। এরপরও যদি আরও সচেতন করার প্রয়োজন হয়, আমরা এই সচেতনতা সভা সহ প্রচারণা আরও বাড়িয়ে দেবো। এবং আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট যেগুলো আমাদের প্রত্যেক উপজেলায় সঠিকভাবে চলছে, এবং আশা করি নদী বা অন্যান্য জায়গায় এরকম মাছ ধরার কোনো ঘটনা নেই, এবং আমি মনে করি জেলেরা আদেশ মান্য করেই চলছে। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে কুষ্টিয়ায় প্রায় 7,500 জেলে রয়েছেন। তাদের মধ্যে এই বছর সরকারি সহায়তা পাবেন 2,666 জন। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে আজকের মধ্যেই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নেওয়া হবে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন। পরে সেখান থেকে তাকে দেশে ফেরানো হবে। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কের অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে দ্রুত মুক্তির উদ্যোগ নিতে বলা হয়। এর আগে গত 8 অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোলিশনের সবচেয়ে বড় জাহাজ কনস্টান্সকে আটক করে ইসরায়েল। চিত্রী শহীদুল আলম সহ 93 জন অধিকার কর্মী জাহাজটিতে ছিলেন। এবার গাজার যুদ্ধ পরিস্থিতির খবর। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। মার্কিন প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধবিরতির কার্যকরের নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে হামাস। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলি 200 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির প্রতিবেদনে।
টানা ২৪ মাসের নজিরবিহীন হামলা ও বর্বরতার পর শান্তি চুক্তির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। গাজায় শান্তি ও জিম্মি মুক্তির পক্ষে আগেই ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ট্রাম্পের সেই শান্তি পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন পেল ইসরায়েলের মন্ত্রিসভায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি মন্ত্রীদের সাথে বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠকে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। আর বৈঠকের পর এক বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। Tremendous development in the last 2 years. We fought during these 2 years to achieve our war aims. And the central one of these war aims is to return the hostages, all of the hostages, the living and the dead. And we're about to achieve that goal. We couldn't have achieved it without the extraordinary help of President Trump and his team, Steve Witkoff and Jared Kushner. They worked tirelessly with Ron and his team, our team. ইসরায়েল সরকারের এক মুখপাত্র জানিয়েছে মন্ত্রিসভার বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে আর ৭২ ঘন্টার মধ্যে বন্দীদের মুক্ত করা হবে। যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে মার্কিন মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পও। বৈঠকে ট্রাম্প বলেন, আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে বন্দীদের মুক্তি দেয়া হতে পারে। এদিকে মার্কিন প্রতিনিধি আরব মধ্যস্থতাকারী ও তুরস্কের কাছ থেকে যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংগঠনটির মধ্যস্থতাকারী দলের প্রধান জানিয়েছে মার্কিন প্রশাসন স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার নিশ্চয়তা দিয়েছে। التوصل لاتفاق لإنهاء الحرب والعدوان على شعبنا والبدء بتنفيذ وقف دائم لإطلاق النار وانسحاب قوات الاحتلال ودخول المساعدات وفتح معبر رفح في الاتجاهين. যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমর্থনের জন্য ইসরায়েলে ২০০ মার্কিন সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানায়, যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্যের পাশাপাশি লজিস্টিক ও নিরাপত্তা সহায়তা দিতে কাজ করবে মার্কিন সেনারা। আর যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ৬০ দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। মৌলিক খাদ্য চাহিদা মেটাতে ২ লাখ পরিবারকে খাদ্য চাহিদা পূরণ করতে নগদ অর্থ সাহায্য ও চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। নানা সংকটের মধ্য দিয়ে চলছে দেশের অন্যতম প্রধান মানসিক চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল। চিকিৎসা শেষে সুস্থ হয়েও বছরের পর বছর পাবনা মানসিক হাসপাতালে পড়ে আছেন ৭ জন। ভুল ঠিকানা দিয়ে ভর্তি করার পর খোঁজ রাখেনি তাদের পরিবার। কোথাও যাবার জায়গা না থাকায় হাসপাতালে দিন কাটছে তাদের। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত। সাইদ হোসেন মানসিক চিকিৎসার জন্য ১৯৯৬ সালে ভর্তি হন পাবনা মানসিক হাসপাতালে। সে সময় তার বয়স ছিল ৩৬ বছর। ৬ মাস চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হলেও দীর্ঘ ২৯ বছরেও তার খোঁজ নিতে আসেনি কেউ। ইন্ডিয়া পড়া হবে, বাড়িটা মা আছে আর বোন আছে, একটা বোন বিয়ে। সাইদের মতো আরও ৬ জনের একই দশা। সুস্থ হওয়ার পরেও তাদের নিতে চান না পরিবার। এতে ফের হতাশায় ভেঙে পড়ছে তারা। হাসপাতালের নার্স ও চিকিৎসকদের সেবায় দিন কাটছে তাদের। যদি প্রতি মাসে তারা বা ২ মাস ৩ মাস পর পর যদি এসে ফলো আপ করে ডাক্তারদের সঙ্গে, তাহলে কিন্তু সেই রোগীগুলি অনেকটাই ভালো থাকে। ওয়ার্ড বয় থাকে বা ব্রাদার যদি ওয়ার্ডে না থাকে অন্য ওয়ার্ড থেকে ডেকে নিয়ে আসা হয়। আনসারদের অনেক সময় সাহায্য নেওয়া লাগে যখন উত্তেজিত হয় যে আমরা কন্ট্রোল করতে পারি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভুল ঠিকানা দেওয়ায় বাড়ি ফিরতে পারছেন না সুস্থ ৭ রোগী। আর জনবল সংকটের কারণে চিকিৎসাধীন মানসিক রোগীদের সেবায়ও ব্যাঘাত ঘটছে। এনআইডি নিতাম না বা এনআইডি নেওয়ার প্রচলন ছিল না, তখন অনেকেই ভুয়া ঠিকানা দিয়ে ভুয়া দিয়ে ভর্তি হতো এখানে। পরবর্তীতে সুস্থ হওয়ার পরেও আমরা যখন তাদের ঠিকানায় চিঠি পাঠাতাম কিংবা রুগীকেও আমরা অনেক সময় সমাজ সেবার মাধ্যমে সেই বাড়িতে পাঠানোর পরেও তারা গ্রহণ করেনি, আমাদেরকে ফেরত নিতে আসতে হয়েছে।
মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা মনে করছেন কুসংস্কার সহ পরিবারের অবহেলা আর যথাযথ চিকিৎসার অভাবে মানসিক অসুস্থতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেকে। 100 জন মানসিক রোগীর মধ্যে মাত্র 8 জন আসে চিকিৎসকের কাছে, আর 92 জন রোগী কিন্তু ডাক্তারের কাছে আসে না। তারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়। এটা সবচেয়ে বড় বাধা। আমাদের এখানে কিছু দুঃখজনক ঘটনাও ঘটে যে অনেক দীর্ঘদিনের রোগী, তারা পরিবার কিন্তু তাদেরকে নিতে চায় না। তা আমরা চাই যে আসলে এরকম যেন না হয়। মানসিক রোগীরাও মানুষ, তাদেরও আত্মমর্যাদা বোধ আছে, তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। 1997 সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 450 রোগী। মাসুদ রানা, এখন পাবনা। চারুকলার পর বকুলতলা, পরবর্তীতে গ্যান্ডারিয়াও হয়নি এবারের সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে শরৎ উৎসব। সকালে চারুকলার বকুলতলার পরিবর্তে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় কঞ্চিকাচার মেলার মাঠে অনুষ্ঠান করতে গেলে বাধার মুখে পড়তে হয় শিল্পীদের। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, শেষ মুহূর্তে গোলযোগ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ অনুমতি বাতিল করে। সকালে গ্যান্ডারিয়ার অনুষ্ঠানস্থলে এসে একই শঙ্কার কথা জানান স্থানীয় প্রশাসন। এবারের অনুষ্ঠান উৎসর্গ করার কথা ছিল সদ্যপ্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা ইয়াসমিনের স্মরণে। অনুষ্ঠান না হলেও তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করে অংশগ্রহণকারীরা পরে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে আয়োজন হতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। খেলাঘর, উদীচী, সত্যেন সেন এবং 30 বছর ধরে করছি বসন্ত উৎসব, 25 বছর ধরে করছি নবান্ন উৎসব। এই উৎসবগুলো আপনাদের সামনে হাজির করেছি। আমাদের গান, কবিতা, আবৃত্তি, পাঠ সবকিছু সাজিয়েছিলাম। বিধি বাম আমরা সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। শেরপুর জেলা সদর হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংকট। ফলে বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স সহ অন্যান্য জিনিসপত্র। এ নিয়ে আরও জানাতে শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংকটের কারণ কি? সংকট নিরসনে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সানি, শুরুতে আপনাকে তথ্য জানিয়ে আমি লাইভ শুরু করতে চাচ্ছি। তো আমরা দেখেছি যে শেরপুরের 5 উপজেলার প্রায় 16 লাখ মানুষের অন্যতম চিকিৎসা সেবা দেওয়ার কিন্তু বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে শেরপুর জেলা সদর হাসপাতাল। পাশাপাশি আমরা যদি আরেকটু তথ্য জানাই আপনাকে, সেটি হচ্ছে পার্শ্ববর্তী জামালপুর, ময়মনসিংহ এবং কুড়িগ্রাম জেলারও বেশ কয়েকটি উপজেলার কিন্তু রোগী এবং স্বজনরা কিন্তু এখানে আসে চিকিৎসা সেবা নিতে। তো আমরা দেখেছি যে বেশ কয়েকদিন থেকে কিন্তু ওই শেরপুর জেলা সদর হাসপাতালে বিভিন্ন যে ওষুধপত্র রয়েছে এবং চিকিৎসা যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু তীব্র সংকট। তো আমরা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি যে বিশেষ করে স্যালাইন সেট, ক্যানোলা সহ সেফটি একজন, তারপর হচ্ছে সেফটি একজন, রেনিডিন, অ্যান্টারসিড, তারপর হচ্ছে বিভিন্ন যে শিশু ওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে অ্যান্টিবায়োটিক, সেটি কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। তো আমরা দেখেছিলাম যে বিভিন্ন রোগী এবং স্বজন তারা কিন্তু এই 4 তালা থেকে শুরু করে 5 তালা পর্যন্ত এই সিঁড়ি বেয়ে কষ্ট করে তারা নিচের যে ফার্মেসি রয়েছে সেখান থেকে তারা কিন্তু এই চিকিৎসা সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ যে অ্যান্টিবায়োটিক রয়েছে সেটি কিন্তু কিনে তারা তাদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে আমি বেশ কয়েকজন রোগী স্বজনের সাথে কথা বলেছিলাম। রোগী স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু মূলত নিম্নআয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ। তারা এই নিম্নআয়ের মানুষের কারণে, আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তারা এই জেলা সদর হাসপাতালে আসেন এই চিকিৎসা নেওয়ার জন্য। তারা বলছেন যদি সরকারিভাবে ওষুধ না পান এবং যদি তাদেরকে টাকা দিয়ে কিনতে হয়, তাহলে তারা কিভাবে এই চিকিৎসা সেবা এই জেলা সদর হাসপাতাল থেকে নেবেন। তো এই বিষয়ে আমি জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। সানি, কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে মূলত শেরপুর জেলা সদর হাসপাতাল 250 শয্যা হাসপাতাল হলেও কিন্তু এখানে 100 শয্যার জনবল নিয়ে তারা দীর্ঘদিন থেকে এই জেলা সদর হাসপাতালের কার্যক্রম তারা পরিচালনা করছেন। শুধুমাত্র এখানে যে ওষুধ সংকট তা নয়, কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এখানে বিভিন্ন যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, চিকিৎসক সহ কিন্তু এখানে গাইনি ওয়ার্ডের গাইনি চিকিৎসক, কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট সহ বিভিন্ন যে অন্যান্য যে কার্যক্রম যেমন ওয়ার্ড বয়, তারপর হচ্ছে নাইট গার্ড সহ বিভিন্ন যে লোকবল সেগুলো কিন্তু সংকট রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে যে তারা বিভিন্ন সময়ে ওষুধ সহ যে লোকবল, চিকিৎসক সংকট রয়েছে এই বিষয়ে তারা লিখিত এবং মৌখিকভাবে তারা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন। তো তারাও আমাদের আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের এই যে ওষুধ সংকট এবং অন্যান্য যে সংকটগুলো রয়েছে লোকবল সেগুলি তারা নিরসন করতে পারবেন। তো সানি, এই ছিল শেরপুর থেকে আমার কাছে শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।
প্রায় 3 দিন পর খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনি এলাকার ভেঙে যাওয়া বেড়িবাঁধ ঠিক করা হয়েছে। রাতভর কাজ করেছে প্রশাসন ও স্থানীয়রা। ভোরে জোয়ারের পানি ঢোকার আগেই শেষ হয় বেড়িবাঁধের কাজ। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন বেড়িবাঁধ নির্মাণের পর বর্তমান পরিস্থিতি কেমন? দাকোপের এই যে বটবুনিয়া এলাকায় বেড়িবাঁধ ভাঙনের পরে কিন্তু দীর্ঘ প্রায় 3 দিন যাবৎ কাজ করেছে এখানকার প্রশাসন এবং স্থানীয়রা। আর তারপরে কিন্তু সকাল পর্যন্ত আজকে কাজ করার পরে কিছুটা সফলতা পাওয়া গেছে। আপনি দেখতেই পাচ্ছেন আমি যে বেড়িবাঁধের উপর কিন্তু দাঁড়িয়ে আছি, সেই ভাঙা বেড়িবাঁধ যেটি ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছিল, সেই বেড়িবাঁধের উপরে আমি দাঁড়িয়ে আছি। এখন কিন্তু সেই ভাঙা বেড়িবাঁধ কিছুটা কাজ করে সেটি কিন্তু সংস্কার করা হয়েছে এবং এখানে জিও ব্যাগ ভরে যে বালি দেওয়া হয়েছে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু এখানে বেড়িবাঁধের যে সংস্কারের কাজ সেটা কিন্তু এখনও চলছে এবং এখানে শ্রমিকরা কিন্তু দিন রাত পরিশ্রম করে এখানে বেড়িবাঁধের যে সংস্কারের কাজ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এখানে আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে এখানে পানি যে পর্যন্ত ওঠে ঠিক সেই পর্যন্ত পরিমাণ কিন্তু এখানে বেড়িবাঁধ দেওয়া হয়েছে এবং তার উপরের যে অংশের যে বেড়িবাঁধের দেওয়ার যে কাজ সেটি কিন্তু এখনও চলছে বলে এখানকার যারা কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। জিও ব্যাগ ছাড়াও কিন্তু এখানে ছোট ছোট যে বস্তা রয়েছে সেই বস্তা ভরে বালি ভরে কিন্তু এখানে ছোট ছোট যে ফাঁকাগুলো রয়েছে সেখানে আটকে দেওয়ার চেষ্টা করছে এখানকার স্থানীয়রা। এর পাশাপাশি এখানে বলতে গেলে একেবারেই জোরে সোরে কিন্তু এখানে কাজ চলছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে স্থানীয়রা রয়েছে, প্রশাসনের লোকজনরা রয়েছে, এখানে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একসাথে তারা কাজ চালিয়ে যাচ্ছেন তাদের। আমরা যতদূর জানি এখানে গত মঙ্গলবার রাত প্রায় 11টার পরেই কিন্তু এই ঢাকি নদীর যে এই অংশের বেড়িবাঁধটি ভেঙে যায় এই স্রোতের চাপে এবং তারপরেই কিন্তু লোকালয়ে পানি ঢুকে যায়। এখানকার প্রায় 6 থেকে 7টি গ্রামে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এতে কিন্তু বেশ ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখানকার যে ফসলি জমি রয়েছে প্রায় 3,500 হেক্টর ফসলি জমি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিন্তু আমনের সময় এবং ধানের কেবলমাত্র কিন্তু ফলন শুরু হয়েছে, এরই মধ্যে পানি প্রবেশ করে কিন্তু বেশ ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে এখানকার কৃষকদের। এখানে পানি যদি খুব দ্রুতই না নেমে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক সমস্যায় পড়তে হবে বলে এখানকার কৃষকরা বলছেন। এখানে এই কৃষি জমির পাশাপাশি মৎস্যঘের রয়েছে এখানে প্রচুর পরিমাণ, সেই মৎস্যঘেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে অনেক বাড়িতেই কিন্তু পানি প্রবেশ করেছে। এখানে এর পাশাপাশি আমরা যতদূর জানি যে এখনও পর্যন্ত কিন্তু এই যে পানি বিভিন্ন এলাকায় প্রবেশের যে জায়গাগুলো রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে গেলেও যে পানি ভিতরে প্রবেশ করেছে সেগুলো কিন্তু বেরোতে পারছে না। এটি কিন্তু এখন বর্তমানে বড় একটি চ্যালেঞ্জ, কারণ এই ভিতরে যে পানি প্রবেশ করেছে গ্রামগুলোর ভিতরে, এই পানিগুলো যদি দ্রুত বের হয়ে না যায় সেক্ষেত্রে এই ফসলের মাঠ এবং এখানকার যে মৎস্যঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ খবর। খুলনা থেকে বেড়িবাঁধ সংস্কারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। কক্সবাজারে উখিয়ার কয়েকটি সীমান্ত সহ বান্দরবনে নাইক্ষয়িংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে আসছে গোলাগুলির শব্দ, এতে আতঙ্ক স্থানীয়রা। বিজিবি জানায় বৃহস্পতিবার রাত 11টার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসতে থাকে, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এ সময় অনেকেই নিজ বাড়িতে নিরাপদে অবস্থান নেন। স্থানীয়রা বলছেন গত 1 অক্টোবর থেকে মিয়ানমারের অভ্যন্তরের সীমান্ত নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষ চলছে। এতে মিয়ানমারের লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাঝে মধ্যেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এ অবস্থায় সীমান্ত সতর্কতা জোরদার করেছে বিজিবি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিপিন্সের দক্ষিণ অঞ্চলীয় মিনদানাও প্রদেশের শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত হেরেছে। এতে কেঁপে ওঠে পুরো দেশ। ভূমিকম্পের পর প্রলয়ঙ্কারী সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পর
উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় 1 মিটার বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে এবং উপসাগর ও প্রণালী এলাকার আরও উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির ভূমিকম্প আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটি জানায় স্থানীয় সময় সকাল 11:43 আগে প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শেষ করছে এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্বে ডেঙ্গু আক্রান্তের সপ্তম হলেও মৃত্যু হার শীর্ষে বাংলাদেশ, জরহলি পরীক্ষার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। বিয়ের মৌসুমের শুরুতেই স্বর্ণের আকাশ ছোঁয়া দাবে দুশ্চিন্তা, রূপা ও ইমিটেশনের গহনার দিকে ঝুঁকছেন অনেকে। ইসরায়েলে আটক শহীদুল আলমকে আজই নেওয়া হতে পারে আঙ্কারায়, তুরস্কের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভুল ঠিকানা দিয়ে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি, সুস্থ হয়েও বাড়ি ফিরতে পারে না অনেকে, পরিবারের অবহেলায় দুর্বিষহ একাকিত্ব। এবং ফিলিপিন্সের মিন্দানাও প্রদেশে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।